উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব ৭। শুরুতেই প্রথমে এখানে দেখানো হতে থাকে যে এই সকল মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে এর কাজ শিখিয়ে নিয়ে কাজ দেওয়ানোর জন্য। ফ্যাক্টরিতে দেখানো হচ্ছে যারা ওয়ার্ক করে সেই সকল মেয়েরা স্লোগান দিচ্ছে এবং হেড দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনছে। মেয়েরা এখানে বলছে তারা অনেক কঠোর পরিশ্রম করবে, কঠিনতার মধ্যে দিয়ে যাবে। এখন ভালোভাবে পরিশ্রম করলে ভবিষ্যৎ ভালো উৎপাদন করতে পারবে, তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। পুরুষদের থেকে বেশি পরিশ্রম করবে এবং পুরুষদের থেকে বেশি উপার্জন করবে। সেখানে থাকা হেড ম্যাডাম বলতে শুরু করে, হাজিজি থেকে যাওয়া মেয়েদের সে অভ্যর্থনা জানিয়ে ওয়েলকাম করে। সে তাদের কাজের বিষয়ে কথা বলতে শুরু করে। তাদের এই কারখানাতে তার আন্ডার থেকে ভালো কোয়ালিটির মাল উৎপাদন হয়, থেকে বেশি হাইয়েস্ট এফিসিয়েন্সি রেট তার ওয়ার্কশপে আছে, থেকে কম ত্রুটিপূর্ণ জিনিসপত্র এখান থেকে পাওয়া যায়। ভীষণভাবে চাইবে এখানে যত মেয়েরা এসেছে খুব তাড়াতাড়ি কাজ শিখে নেবে। এটাও জানায় যে তাদের জন্য একজন সে ভালো টিচার এনে দেবে কাজ শেখানোর জন্য। এটাও বলে যে অ্যাসেম্বলি লাইনটাই নিজে এখানে একটা গোটা বড় জিনিস, কোনো ধরনের লিক তারা এখানে ডিলে করতে পারবে না। ম্যাডাম সমস্ত মেয়েদের জানিয়ে দেয় যে এখানে তাদের ভালো করে শিখতে হবে, মন দিয়ে কাজ করতে হবে, যদি ঠিক মতো না হয় তাহলে তারা শাস্তিও পেতে পারে। দেখানো হতে থাকে যে একজন সেই ম্যাডাম হাজিজি থেকে আসা মেয়েদের বুঝিয়ে দেওয়ার জন্য সমস্ত জিনিস বলে আসলে এত তাড়াতাড়ি বলছে মেয়েরা কিছুই বুঝতে পারছে। মধ্যে থেকে একজন বললে যে তাকে একটু আসতে বলতে, তারা বুঝতে পারছে। হেড ম্যাডাম এখানে বলতে থাকে যে সে এখানে ক্লাসরুম চালাচ্ছে না, এটা একটা ওয়ার্কশপ, তাদের তাড়াতাড়ি শিখতে হবে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ঘরের মধ্যে মেয়ের সে যা যা শিখেছে সেগুলো ভালো করে রিপিট করছে, পড়াশোনা করছে। জন্য নাটক করে সেই ম্যাডামের নকল করে বলতে থাকছে সেই কথা, গোটা ওয়ার্কশপ কোনো ক্লাসরুম না। তারা আবার বলতে থাকছে যে তাদের সত্যি ফলো করতে পারেনি সেই মহিলা, এত তাড়াতাড়ি বলে চলে গেছে বলে তারা পড়াশোনা করে হাসাহাসি করে সময় কাটাচ্ছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে নিজের ঘরে বিছানায় বসে মেমি আবার পাঠানো সেই চিঠিটা পড়ছে। এরপর সে আবার নিজে লিখতে গেলে সে ভাববে কিছু কাগজের মধ্যে লিখে নিয়ে সেগুলোকে আবার মুছে দেয়, আবার চিঠি ফেরত দেয় না লিখে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে এক জায়গায় মাল লোডিং এর কাজ করছে। সে যখন থেকে তার হোম টাউন ছেড়ে বেরিয়েছে তারপর একটা জায়গা পাল্টে পাল্টে কিছুদিন ধরে কাজ করতে থাকছে, টাকা উপার্জন করতে থাকছে, কিন্তু এখনো পর্যন্ত সে গাওয়াকে খুঁজে পায়নি। এদিকেও দেখতে দেখতে অ্যাসেম্বলি লাইনের মধ্যে বাকি মেয়েদের সাথে নিজেকে একেবারে ইনভলভ করে নিয়েছে। কারখানার মধ্যে ভালোভাবে কাজ করছে, অন্য মেয়েদের সাথে তার সহপাঠীদের সাথে ভালোভাবে সময় কাটাচ্ছে। ভাবেই দেখতে দেখতে তাদের একটা বছর পুরো পার হয়ে ঘুরে গেছে। 1997 ছেড়ে এখন সময় 1998। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে জিনট্যান ভিলেজ, এখানে ডেফু আরো বেশি উন্নত করে নিজের পদ, এখন সে ভিলেজ সেক্রেটারি। একজন সর্দারের মতো সে কাজ করে যাচ্ছে, দিক নির্দেশ করে যাচ্ছে, সমস্ত কাজে সে লিড নিয়ে যাচ্ছে। এখন জিনট্যান ভিলেজ এবং অন্যান্য আশেপাশে সামান্য চাষ হয়। এই সুবাদে দেখানো হতে থাকছে একটা কাঠের পুরো কুটির মধ্যে, তার মধ্যে লাল কাপড় বেশ জিনিসপত্র লিখে জিনট্যান ভিলেজের মানুষ আকাশ জ্বালিয়ে খুবই আনন্দ করছে। বলছে যে দীপ্তিময় দিন যেন আরো সাঁতারা আরো পরিশ্রম করে এগোতে থাকতে হয়, সেখানে ভীষণ খুশি এবং আনন্দ করছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু এসেছে ওর জমিতে, যেখানে ডেউ অন্য একজন কৃষকের সাথে দাঁড়িয়ে কথা বলছে। সে জিজ্ঞেস করে তাদের জমিতে এখনো জল কেন আসে, যেহেতু তাদের গম যে উৎপাদন হচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাবে। ওখানে রাগ করে বলতে থাকে যে জল আসার তো কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত আসেনি, সে কি করতে পারে, এতে তাদের গম শুকিয়ে যাবে তাড়াতাড়ি। একজন লোক বলতে থাকে যে ব্যাপার থেকে তো সরকারি আধিকারিকরা বলেছিল যে মাঝরাতের মধ্যে জল চলে আসার কথা ছিল। ডেফুরা গিয়ে তো আগের দিন ডিল করে এসেছিল সমস্ত বিষয় নিয়ে, কিন্তু মাঝরাতেও জল আসে। এখনো পর্যন্ত জল না পেলে সারা বছরে তাদের কষ্ট করে যে চাষ করা হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তাদের গ্রামে রিয়াংসান বলে একজন ব্যক্তি আছে, তার চাষের জমির অবস্থা সব থেকে বেশি খারাপ, ভীষণ রুক্ষ। সে তাই সুয়ানমেন বলে একজনকে সরকারি অফিসে এই বিষয়ে কথা বলতে গেছে। ও ওখানে বিরক্ত হয়ে রাগ করে ডেফুকে বলতে থাকে এরকমই যদি চলতে থাকে সারা বছরের ফসল তো নষ্ট হবে, থেকে বড় কথা বাকি ভিলেজার্সদের কি করে সামলাবে ডেফু। এখানে মুখে কিছু না বলে মনে মনে ভাবতে থাকে যে চেংওয়ান পাম্পিং স্টেশনের সাথে কালোতে ডিল হওয়ার পরও এরকম কেন হচ্ছে। অন্য একজন লোক সাইকেলে করে এসে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে ডেফু আর বাকি সকল ইয়ানসিয়ানা সুয়ানমেন বলে যে দুজন গেছিল পাম্পিং স্টেশনের লোকেদের সাথে কথা বলতে গিয়ে সমস্যার সমাধান তো হয়নি, উল্টে তাদের সাথে মারামারি করে ফেলে। চেংওয়ান পাম্পিং স্টেশনের লোকেরা তাদের গ্রামের লোকের মার বলেছে আর তারা ভাড়ামো করছে এইসব বলে। গ্রামের লোক দুজন থাকায় এখানে সেই লোকেরা তাদের কাস্টাডিতে নিয়ে নিয়েছে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে কথা শুনে ডেফু আর দুজন এসে চেংওয়ান পাম্পিং স্টেশনের বাইরে বলতে থাকে এখানে তারা মারামারি করতে আসেনি, তাই তার সাথে কেউ আসবে না, সে একাকি বিষয়টা সলভ করবে। লোকেরা যদি পেছনে তাদের এখানে চলেও আসে তারা যেন এখানে তাদের সামনে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে চেংওয়ান পাম্পিং স্টেশনের ভেতরে যেখানে চলে এসছে এবং গ্রামের দুজন ব্যক্তি বসেছিল। বাকি সরকারি পাম্পিং স্টেশনের কর্মীরা গ্রামের দুজন ব্যক্তি ডেফুকে দেখে বলতে থাকে সে একা কেন এসেছে, বাকি লোকেদের কেন নিয়ে আসে, তাদের সাথে এখানে লড়াই কি করে করবে। উত্তরে বলে ডেফু এখানে সে সলভ করতে এসছে, কোনো প্রবলেম তৈরি করতে বা ফাইট করতে আসে। ওখানে জানতে চায় যে সমস্যা কি হয়েছে পাম্পিং স্টেশনে। তখন যে ব্যক্তি এখানে ডেফুকে বলতে থাকে সে যদি সেক্রেটারি হয়ে থাকে তাহলে সে তার সাথে কথা বলতে পারবে, কারণ সে এখানে ক্যাডার ব্যক্তি। এবার অতীতের দৃশ্যে দেখাতে
জিনটান ভিলেজের ইয়াংশান এবং সোয়ানমেন গিয়েছিল সাথে কথা বলার জন্য এবং সেখানের ব্যক্তিরা জানি তারা এখানে সরকারের আন্ডারেই কাজ করে এবং তাদের উপর যা অর্ডার আসে গ্রামে তারা জল ছাড়তে পারবে কোন গ্রামে না সেই অনুযায়ী তাদের কাজ করতে হবে। গ্রামের দুজন ব্যক্তি সেখানে বোঝাতে থাকে যে গ্রাম চাষ করছে সেখানে জলের খুব প্রয়োজন হলে তাদের সারা বছর চাষ নষ্ট হয়ে যাবে। তারা এটাও দেখেছে যে তাদের পাশের গ্রামে তাদের জলকপাট খুলে জলের প্রয়োজন নেই খেতে, সেই গ্রামে পর্যন্ত জল সাপ্লাই দিয়েছে কিন্তু যেই গ্রামে খুবই প্রয়োজন কোনোভাবে দিচ্ছে না। এভাবে বলে যে ফেভারিট বিষয় না খেলতে পারে। আধিকারিকরা এখানে জিনটান ভিলেজের বাসিন্দাদের বোঝাতে থাকেন ভিলেজে জলকপাট খুলে জল দেওয়া তাদের কোনো স্কোপ না। থেকেও বড় কথা সেটা কুইংটংশিয়া কন্ট্রোলের মধ্যে আসছে না। গ্রামের একজন ব্যক্তি ইয়াংশান বলতে থাকে যে জল তো তারাও পাঠাচ্ছে হলুদ নদীর জল থেকে, তাহলে সেটা টংশিয়ার আন্ডার কন্ট্রোলে তো হচ্ছে না। সরকারি আধিকারিক একজন বলে বসে যে এরা ভাঁড়, এরা কিছু বুঝবে। কথাটা শুনেই জিনটান ভিলেজের লোকেদের মাথা গরম হয়ে যায় এবং তারা সবাই মারামারি করতে শুরু করে দেয়। বর্তমানে দৃশ্যে সেই সরকারি আধিক ডেফুকে বলতে থাকে এমন মারধর করেছে একজন কর্মী তাদের নাক ফেটে গেছে, এখন হসপিটালাইজ করা হয়েছে, টেস্ট করা হচ্ছে, যদি বড় ধরনের কোনো ইনজুরি না হয়ে থাকে ডেফুকে নিশ্চিন্ত করে তাদের গ্রামের লোকেদের সে কাস্টাডিতে ধরে রাখবে না। এখনই সেখানে পাম্পিং স্টেশনের হেড মিস্টার চেন এসে উপস্থিত হয়ে যায়, তার সাথে সেই সুস্থ কর্মীও আসে যাকে হসপিটালাইজ করা হয়েছিল। চেন জানায় সে এখন আগের তুলনায় সুস্থ আছে, তার বেশি কিছু ক্ষতি হয়নি। স্টেশন মাস্টার এখানে ডেফুকে বলতে থাকতে লোকেদের এখান থেকে নিয়ে চলে যেত। ভাগ্যবশত তার সরকারি আধিকারিকের তেমন কোনো বেশি ক্ষতি হয়নি। এখানে বলতে থাকে এখানে সে নেগোসিয়েশন করার জন্য এসে তাদের গ্রামের জল সাপ্লাইয়ের বিষয় নিয়ে চেন এখানে জানতে চায় কিভাবে সে নেগোসিয়েশন করতে চাইছে। ফু জানায় যেই কর্মীর আঘাত লেগে তার স্বাস্থ্য ভাল এবং চিকিৎসার জন্য তারা খরচ বইতে রাজি। এখানে ডেফু আবার বলতে থাকে যে আগের বছর শীতওয়ান পাম্পিং স্টেশন থেকে তাদের গ্রামে সাপ্লাই দিয়েছিল, কিন্তু যখন খাঁজে খাঁজে মেশার সময় চলে এসছে অর্থাৎ মাঝে সময় চলে এসে তারা তাদের গ্রামে জল সাপ্লাই বন্ধ করে দেয়। স্টেশন মাস্টার মিস্টার চেন এখানে বলতে থাকে ডেফু পুনর্বসতি স্থাপন হওয়ার আগে জিনটান ভিলেজ যেখানে ছিলটা কুইংটংশিয়ার আন্ডারের মধ্যে পড়তো, পুনর্বসতি স্থাপনের পর যখন ম্যাপ তৈরি হয়ে তা কুইংটংশিয়ার বাইরে চলে গেছে। স্টেশন মাস্টার এখানে মিস্টার চেন আবার ডেফুকে বলতে থাকে বছর শীতের সময় যখন তার বাসীদের থেকে টাকা কালেক্ট করে নিয়ে জল সাপ্লাই করেছিল আর তারপর চেংওয়ান পাম্পিং স্টেশনে এই নতুন রুলস চলে আসে। রুলস বেসিসে এই সেটব্যাকস গুলো তৈরি হয়েছে। গ্রামবাসীদের এই বিষয়ে তারা জানিয়েও দিয়েছিল বসন্ত ঋতুর পর থেকে তারা জল সাপ্লাই করেননি। এখানে সে এটাও জানায় যে সেও একজন সরকারি আধিক খুব ভালো মতো জানে যে রুলস রেগুলেশন অনুযায়ী তাদের কাজ করতে হবে। পাম্পিং স্টেশনের আন্ডারে চার্জ না হলে ভিলেজের বিষয় নিয়ে তাহলে তারা কি করে কাজ করবে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে সবকিছু বোঝার পর ডেফু পাম্পিং স্টেশন হেড মিস্টার চেনকে বলতে থাকে সমস্ত বিষয় বুঝতে পেরেছে, কিন্তু যদি তাদের ক্ষেতগুলো গমগুলো জল না পায় এবছর যে গরমের সময় আসতে চলে তারা আর ফসল কাটতে পারবে না, সারাটা বছর নষ্ট হয়ে যাবে। মানে সে চাইছে কোনো বিকল্প কিছু তৈরি করতে এবছরে কোনো রকম এই সময় তারা জল দিয়ে দিতে এমার্জেন্সির বিষয়টা চলে যায়। পুনর্বসতির মানুষজন এবং তাদের জীবন তো তারা খুব ভালো মতোই জানে খুবই টাফ ছিল। মাস্টার এখানে ডেফুর পরিকল্পনা জানতে চাইলে ডেফু বল বছরের পেমেন্ট তাদের বাকি আছে, তাই সেটা তারা পাওনা রেখেছ সে তার গ্রামের লোকেদের বুঝিয়ে দেবে যে এই বছরের জলের জন্য পেমেন্ট করে দিয়ে রিসিপ্ট নিয়ে নেবে। জল পেয়ে ফসল ফলিয়ে নিলে তাদের রিকভারি হয়ে যাবে, তখন তারা একটা কিছু প্ল্যান ফিগার আউট করতে দিয়ে তারা সকলে বছরের রিপে করে দিতে পারে ভালোভাবে। এখানে স্টেশন মাস্টার মিস্টার চেনকে বলে তারা যদি এবছরে ফসল না কাটতে পারে তাহলে তারা নিজেরাই সারা বছর কিছু খেতে পারবে না। পাম্পিং স্টেশন মাস্টার মিস্টার চেন কিছু ভেবে নিয়ে তার লোককে ডেকে যেরকম বললো সেরকম কাজই যেন তারা করে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে চেংওয়ান পাম্পিং স্টেশনের বাইরে এসে ডেফু আর বাকি দুজন গ্রামের বেশিরভাগ চাষি এসে উপস্থিত হয়ে গেছে অ্যাটাক করার জন্য একেবারে রেডি। ডেফুর সাথে থাকা দুজন ব্যক্তি সোয়ানমেন আর ইয়াংশ্যাং কোনো প্রবলেম আর হয়নি, ওখানে প্রবলেম সলভ করে দিয়েছে কথা বলে। ওর কাছে বিষয়টা জানতে চাইলে ডেফু ভেতরে যা যা হয়েছে সমস্ত ঘটনা খুলে সমস্ত কিছু শোনার পর তাদের মাথায় একটা জায়গাতে গরম, তাদের 8,000 ইউয়ান পে করতে হবে। এত হিউজ অ্যামাউন্ট পে করার কথা ভাবতে থাকলে সমস্যার কথা বলতে থাকলে ডেফু বল যেহেতু রুলস রেগুলেশন তৈরি হয়ে তাদেরও এগুলো মেনে চলতেই হবে। স্টেশন মাস্টার তাদের বলেছে তারা জল কিনে নিয়ে কাজ করতেই পারে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে জিনটান ভিলেজ সমস্ত গ্রামবাসীদের নিয়ে মিটিং বসেছে, তারা সেচের বিষয়ে জলে টাকা পে করার জন্য বিতর্ক শুরু করেছে, বাকবিতণ্ডা করতে। এখানে বলতে থাকছে যে সরকারের টাকার দরকিং স্টেশন তৈরি করার জন্য নদীর জল থেকে কুইংটংশিয়াকেও তারা এর বাইরে করে। এখানে তাদের গ্রামের দোষটা কোথায় হচ্ছে, কারণ তাদের গ্রামটা তো তাদের দেশের মধ্যেই নদীর জল সমস্ত সেচের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে পাম্পিং স্টেশন তাদের উপর চার্জ করছে। তার থেকেও বড় কথা যে অন্যান্য গ্রামের থেকেও তাদের
বেশি চার্জ করতে হবে একটা নিজেদের গ্রামে ওয়াটার পাম্প না হওয়ার জন্য। ডেফু এখানে সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে এবারে একটা সিদ্ধান্ত নিতেই হবে যে হ্যাঁ কি না। যত বেশি তারা দেরি করবে তাদের ফসলগুলো ওখানে নষ্ট হয়ে যেতে পারে। নতুন রুলস রেগুলেশনের বিষয় তো তারা বললো যে কুইন টাউনশিয়ার আন্ডারের মধ্যে পড়ছে না জিনটানভিল। তারা এখানে তবু ওখানে সুযোগ দিয়েছে জিনটান ভিলেজের বাসিন্দা বেশি টাকা দিয়ে হলেও একসাথে সবাই কিনে নিয়ে ব্যবহার করতে পারত। তো বরং চেংওয়ান পাম্পিং স্টেশনের লোকেরা তাদের উপর উপকারী করেছে। বিষয়তে যখন 3 লেভেল পাম্পিং স্টেশন তৈরি হয়ে যাবে নিজেদের গ্রামের মধ্যে, তাহলে এই বিষয়টা টেম্পোরারি, কোনো জায়গায় তাদের কোনোভাবে পে করতে হবে না। দিকে আবার দেখাতে থাকে এরপরই আর কেউ কোনো উপায় না দেখবা এই জল কেনার জন্য টাকা জমা করতে থাকে, কাছে কম কারোর কাছে বেশি, কিন্তু মোটামুটি সবাই রাজি হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে একজন দেখতে পেয়েছে জিনটান ভিলে জল কপাট খুলে জল আসতে শুরু করেছে। চিৎকার করে দৌড়ে এসে সকলকে এই বিষয়ে বলতে থাকে যে জল ছাড়ছে তারা। গ্রামের সকল চাষি মোটামুটি দুপাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতে থাকে জল আসছে কি। তারা দেখে যে জল থেমে যায়, টুকু জল এসেছিল সেটা মাটি ভেজার মতো। দেখে ডেফু গ্রামের চাষিদের বলতে থাকে যে সেচের কাজ করতে থাকতেই বেশি জল চলে আসে, তাহলে যদি না হয় তাহলে সে এখনই গিয়ে দেখছে চেংওয়ান পাম্পিং স্টেশনে কি হয়েছে বিষয়টা। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু চেংওয়ান স্টেশনে এসে আবার সেখানে গাড়ির সাথে কথা বলে বলছে যে তারা টাকা পে করে দিয়েছে, রিসিটও পেয়ে গেছে। তারা আবার এরকম ব্যবহার কেন করছে, তাদের জলের খুব প্রয়োজন শেষের জন্য। এখানে সরকারি আধিকারিক ডেফুকে বলতে থাকে যে তাদের হাতে কিছু নেই, তারা কিছু করতে পারবে। চেংওয়ান টাউনশিপের এখন একটা মিটিং চলছে, মাস্টার মিস্টার চেন তাদের যা এখানে বলে গেছে, অর্ডার দিয়ে গেছে, সেই কাজটাই করেছে তারা। এখানে বলতে থাকে এখানে সে তার মাস্টারের সাথে কথা বলতে চায়। উত্তরে সেই আধিকারিক বলতে থাকে যে বলো যে চেংওয়ান টাউনশিপের এখন মিটিং চলছে আর তাদের মাস্টার সেই মিটিংয়েই আছে। আবার দেখানো হতে থাকে যে পাম্পিং স্টেশনের বাইরে ডেফু এলে দেখতে গ্রামের লোকেরা সেখানে জড়ো হয়ে গেছে। চেংওয়ান টাউনশিপের লোকেরা এসে তাদের গ্রামের লোকেদের বলে গেছে জিনটান ভিলেজের লোকেদের যেই জলটা দেওয়ার কথা ছিল সেচের জন্য টাউনশিপের এই লোকেদের পাম্পিং স্টেশন সেটা তাদের গ্রামে জল সেচে আবার দিয়ে দিয়েছে। ওখানে বলতে থাকে যে তাদের এখানে স্টেশন মাস্টার একটা বড় মিটিং এ আছে। কথাগুলো শোনার পর গ্রামের লোকেরা একেবারে বিরক্ত হয়ে বলে যে এখানে তারা পেও করেছে অতিরিক্ত টাকা, তার বদলে তারা কেন জল পাবে না, এটা তো হতে পারে না। রেশ এখানে আস্তে আস্তে বাড়তে থাকে এবং তারা সকলে একসাথে করে যে পাম্পিং স্টেশন এবং গেট সব ভেঙে দেবে। ওখানে সবাইকে বোঝাতে থাকে যে এখানে লয়ের বিরুদ্ধে গেলে তাদের চলবে, নিয়ম কানুন তারা নিজেদের হাতে নিতেই পারে না। ওখানে সাফ জানিয়ে দেয় যে সে এখনো বেঁচে থাকতে, এখনো লিডার হিসেবে থাকতে তার উপর দায়িত্ব থাকে, কখনোই না নিজে কোনো বাজে কাজ করবে, না তার গ্রামবাসীদের উপর কোনো খারাপ কিছু হতে দেবে। যদি কিছু ভাঙাভাঙি করারই হয় তার আগে এখানে ডেফুর উপর দিয়ে তাকে মেরে যেতে হবে। কথাটা শুনে গ্রামবাসীরা একটু শান্ত হয়ে যায়। তারা ভীষণভাবে জানে এখনো পর্যন্ত যাই হয়েছে না কেন সমস্ত বিষয়টাই ডেফুর জন্য। গ্রামের একজন চাষি এখানে ডেফুকে বলতে থাকে যে বাচ্চাকে যেমন দেখে শুনে বড় করতে হয়, গাইড কোটলদের সাথেও সেরকম আচরণই করতে হয়। বৃষ্টি তাপ সমস্ত কিছু সহ্য করে তাদের নিয়ে রেখে এখানে বড় করতে হয়। এরকম সামান্য জলের জন্য যদি পুরো ফসলই নষ্ট হয়ে যায় তাহলে সারা বছর তারা এখানে কি খাবে। বলছে সে বিষয়টা বুঝতে পারছে, সে জানে সে তাদের মধ্যেই একজন কৃষক এখানে ডেফুর কথা উত্তরে বলতে শুরু করে সে বুঝতে পারছে না, কারণ এখানে তার জবটা সিকিউর, সে এখানে একজন গভর্নমেন্ট সার্ভেন্টের মধ্যে পড়ে। এখানে খাওয়া দাওয়া থাকার কোনো সমস্যাই হবে না, কারণ সরকারি কোয়ার্টার আছে, খাওয়ার আছে। তো তারা এখানে নিমিত্ত মাত্র যারা ফসল ফলিয়েই খায়, তারা সামান্য কৃষক। ডেফু এখানে দুঃখ পেয়ে বলতে থাকে যে তার গ্রামবাসী ভাইরা যেই কথাগুলো বলেছে একদমই ঠিক। এটাও ঠিক যে গ্রামবাসীদের সে নিজে দায়িত্ব করেই পুনর্বসতির জন্য এনেছিল, শুধুমাত্র তার নিজের গ্রাম ইয়ংকন ভিলেজের না, আশেপাশের গ্রামের উপর ভরসা করেই তারা পুনর্বসতির জন্য রাজি হয়েছে। তো বছর ধরে এখানে এসেও যা যা সমস্যা সব বেয়ার করছে, তার জন্য সমস্ত প্রমিস সরকার এবং সে করেছিল তার গ্রামবাসী সমস্ত খুবই ক্ষীণভাবে খুবই ধীরে ধীরে হচ্ছে। তখনই অন্য একজন গ্রামবাসী এসে এখানে বলতে থাকে ডেফু তার কাছে হিসাবটা এখানে ভীষণভাবে সহজ নয়। তারা যেভাবে টাকা পে করেছে, জল কিস্তির নিয়েছে, তাদের জল দেওয়া হলে তাদের এখানে সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়াতেও যদি না হয় তাহলে তারা ওয়েপেন নিয়ে পিং স্টেশন মাস্টার বা তার মাথাতেও যারা আছে তাদের কাছে এর জন্য দাবি করতে থাকবে। এগুলো তাদের করতেই হবে। পুরো মাথায় তখন এই জিনিসটা আছে আর বলে যে এটা খুবই একটা ভালো পয়েন্ট। সেক্রেটারি বা মেয়র তাদের কাছে এই ন্যায়ের বিষয়ে তাদের তুলে ধরতে হবে, নিয়ে কথা বলতেই হবে, নাহলে তারা ঠকে যাবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে চেংওয়ান পাম্পিং স্টেশন গ্রামবাসীরা এবং ডেফু উপস্থিত হয়েছে। গার্ডরা তাদের ঢুকতে দেয় না, তাদের জিজ্ঞেস করে তারা কোথা থেকে আসে। গ্রামবাসীরা এবং ডেফু তার নিজের পরিচয় দেয়, তাদের আটকে বলতে থাকে যে ভেতরে মিটিং চলছে, যাওয়া যাবে। তার কারণ জানতে চাইলে গ্রামবাসীরা এবং ডেফু জোরে জোরে বলতে থাকে এখানে ন্যায়ের জন্য এসেছে, এমনি এমনি আসেনি, এবং সেক্রেটারি বা মেয়রের সাথে তার কথা বলা খুবই দরকার। বাইরে এরকম এত চিৎকার চেঁচামেচি হতে থাকে, ভিতরে চলতে থাকা মিটিং এর লোকেরাও এগুলো শুনতে। ভেতর থেকে সেখানের সেক্রেটারি উপস্থিত হয়ে যায় ডেফু এবং গ্রামবাসীদের সামনে। এখানে সেক্রেটারির নাম হচ্ছে মিস্টার গাও। ওখানে মিস্টার গাওয়ের কাছে প্রথমে ক্ষমা চায় যে তাদের মিটিং তারা ইন্টারাপ্ট করেছে। তারপর বাকি ঘটনাগুলো তারা খুলে বলে। কুইং টাউনশিয়ার মধ্যে
ট্যান ভিলেজ না আসার জন্য এখানে বরং পাম্পিং স্টেশন থেকে টাকা দিয়ে জলও কিনছে, কিন্তু এতেও তারা ঠকে গেছে। স্টেশনের আধিকারিকরা মিস্টার গাওকে বলতে থাকে এই বিষয়টা তারা সামলে নেবে, তাকে মিটিং এ যেতে। মিস্টার গাও বলতে থাকে একজন যুবক এখানে নিজেকে জিনট্যান ভিলেজের সেক্রেটারি বল কুয়ানাং ডেভেলপমেন্ট জোনের একজন সরকারি আধিকারিক এসেছে, যখন তাকে রিপোর্ট করে তাকে এখানে চুপচাপ সে তার কথাগুলো শুনতে। তো এখানে সেই ঘটনাগুলো বলতে থাকে যে চেঙ্গন পাম্পিং স্টেশন মাস্টার মিস্টার চেনের সাথে তার কি কথোপকথন হয়েছিল। গাও বলতে থাকে সে ভালোভাবে শুনছে, আগে আরো বলতে থাকে। তো এখানে সেই ঘটনাগুলো বলতে থাকে যে তারা পুনর্বসতির বাসিন্দা। এখানে সেই সরকারি আধিকারিক যে তার গ্রাম এবং আশেপাশের বিভিন্ন গ্রাম কুনিয়াং ডেভেলপমেন্ট জোনের আন্ডারে এনে বছর ধরে তারা আস্তে আস্তে ঘর বাড়ি তৈরি করার কথা অনুযায়ী সেখানের মানুষরা কঠোর পরিশ্রম করে কবি মরুভূমির ওপরও তারা জানে মাটি ভালো না জমি এত কিছু হওয়ার পর মাইলের পর মাইল বয়ে বয়ে অন্য জায়গা থেকে মাটি এনে মাটির সাথে মিলিয়ে মাটি উপযুক্ত করার চেষ্টা করে। এখন তারা ভুট্টা গম এবং আলু আরো বেশি উৎপাদন করছে। যেহেতু এখানে গ্রামের মধ্যে নিজস্ব কোনো পাম্পিং স্টেশন নেই, তাদের এই স্টেশন থেকে জল কিনে নিতে হবে। বলে এটাও সত্যি কথা যে আগের বছর শীতে তাদের গ্রামে এই জলের টাকাটা ঋণগ্রস্ত হয়ে গেছে। এখানে স্টেশন মাস্টার চেনের সাথে তো কথা বলে জিনিসগুলো সলভ করে দিয়েছিল যে এবছর গ্রামের লোকেরা জল কিনে নিচ্ছে টাকা, ফসল ফলে যাওয়ার পর তারা একটা পরিকল্পনা করবে এবং আগের বছরও টাকা পে করে দেবে। সেক্রেটারি মিস্টার গাও ডেফুকে জিজ্ঞেস করতে থাকে যে এখনো পর্যন্ত কি সেচের জল যায়নি তাদের ক্ষেত, এবং গ্রামবাসী সকলে একসাথে বলে ওঠে যে না এখনো পর্যন্ত পৌঁছয়নি। গাও বলে একটু অপেক্ষা করতে, এখানেই আছে কনজারভেন্সি ব্যুরোর চিফ, সে তার সাথে কথা বলে দেখছে। সেক্রেটারি মিস্টার গাও এই কথা কনজারভেন্সি ব্যুরো চিফকে জিজ্ঞেস করতেন ভিলেজ তাদের আন্ডারে আসছে কিনা। উত্তরে সেই লোক বল আগে তো আসতো, কিন্তু এখন নিয়ম পাল্টে গেছে। ভিলেজ যখন ইকোয়ানিয়াং ডেভেলপমেন্ট জোনের মধ্যে পড়ে, গ্রামের একজন ব্যক্তি তখন বলে ওঠে যে ঠিক আছে সব মেনে নেওয়া হচ্ছে, কিন্তু এখানে তো তারা জলের জন্য পে করে, বলে তারা এখানে খেতে তাদের জল কেন পাবে না। তো এখানে নিজের পকেট থেকে রিসিপ্টটা বের করেও পর্যন্ত মিস্টার গাও সেক্রেটারিকে দেয়। মিস্টার গাও এবং সেই কনজারভেন্সি ব্যুরো চিফও জিনিসটা চেক করে বলে যে এটা একদম সত্যি। তারা দুজন মিলে এখানে চেংওয়ান পাম্পিং স্টেশনের হেড মিস্টার কে এই বিষয়ে প্রশ্ন করলে মিস্টার চেন বলে সে জল পাঠিয়েছিল। মিস্টার চেনই এখানে বদমাইশি করে। এখানে প্রশ্ন করা হলে মিস্টার গাওকে আর জলের চিফকে সে বলতে থাকে এখানে মিটিং শুরু করে দিয়েছে আরো যাবতীয় বানিয়ে সেক্রেটারি গাও এখানে বুঝতে পারে যে তাদের পাম্পিং স্টেশনের লোকেদেরই দোষ। গ্রামের একজন বাসিন্দা রেগে রেগে বলতে থাকে যে মিস্টার চেন বলে এই ব্যক্তি এরকমই তার কথা উল্টোপাল্টা করে, তাদের থেকে বেশি চার্জ করে করে জলের দাম নেয়, তারা তাই দেয়। মানছে যে আগের বছর তারা ঋণগ্রস্ত হয়ে গেছিল, এই বছরে জলের টাকা দিয়েও তারা জল। এখন সে আবার বানিয়ে বানিয়ে বলছে যে 2-3 দিন ধরে মিটিং হওয়ার জন্য এখন এখানে সমস্যা হচ্ছে, এখানে কৃষকদের সারা বছরের যে কত বড় ক্ষতি হয়ে যাবে সে জানে না। সেক্রেটারি মিস্টার গাওয়ের সামনে সেই গ্রামবাসী বলে চেঙ্গুয়ান টাউনশিপের লোকেদের যেখানে খেতে জলের প্রয়োজন নেই তাদের এখান থেকে এক্সট্রা জল দিয়ে দিয়েছে, জিনট্যান ভিলেজ থেকে যেই জল চেয়েছিল তাদের সেখানে পাঠিয়ে দিয়েছে। মিস্টার চেন এখানে বলতে থাকে যে কাজের কথা গ্রামবাসী বলছে সেটা তার অগ্রাধিকারের মধ্যে। চিফ সেক্রেটারি মিস্টার গাও তখন রেগে রেগে বলতে পাম্পিং স্টেশনের প্রধান দায়িত্ব যে টাকা থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা হলো কৃষকদের খেতে সেচের জন্য জল দেওয়া। এখানে যদি গ্রামবাসীদের সারা বছরের ফসল নষ্ট হয়ে যায় তার দায়িত্ব কি এখানে মিস্টার চেন নেবে? তার থেকেও বড় কথা মিস্টার গাও বলে যে এখানে আশেপাশে ঘুরে সে দেখেছে যে তার ফসল গম ভুট্টা আর আলু ভালো চাষ হচ্ছে। এখানে সেক্রেটারি মিস্টার গাও গ্রামবাসীদের এবং ডেফোকে কথা দেয় প্রথমত এখানে মা ডেফোকে সে মনে রাখবে, কারণ একজন লিডারকে এরকমই হওয়া উচিত। বেশিরভাগ লোকেদের থেকে সে শুনেছিল যে পুনর্বসতির লোকের রাজ্যের জন্য ভালোবাসা আবেদন করে এবং তারপর সমস্যা তৈরি করতে। এখানে গ্রামের মানুষগুলোর কষ্টগুলো তারা বুঝতে পারেন। ভালো লাগলো যেখানে একজন ইয়াং ম্যান মা ডেফোর মতো সেক্রেটারি আছে, গ্রামটাকে তাদের সমস্যাগুলোকে লিড করছে, দেশের দৈন্যদশা দূর করার জন্য ছোট চেষ্টা করছে। সেক্রেটারি মিস্টার গাও কথা দিয়ে দেয় যে প্রত্যেক গ্রামে চাষির মধ্যে জল সাপ্লাই হবে, সে কথা দিচ্ছে আর সেটা আজকেই হবে। সেক্রেটারি গাও এখানে কথা দেয় ডেফু সেচের বিষয়টা এই এলাকায় খুবই একটা প্রবলেমের বিষয়টা নিয়ে আগেও শুনেছে, সেই বিষয় নিয়ে তার উপরওয়ালাদের সাথে কথা বলতেও বলে দেয় যে ডেফুকে মাথার উপর যে আধিকারিকরা আছে উপরওয়ালা তাদের সাথে কথা বলা থেকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ওকে এখানে সাবাসী দিয়ে বলে যে একজন ভালো সেক্রেটারির মতো কাজই সে করেছে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে মিস্টার গাওয়ের কথা মতো কলকাপাট ঘুরে সেখান থেকে জন্য জল আসতে থাকছে। ডেফু সেটা দেখছে, মনের মধ্যে চলতে থাকছে তাদের গ্রামবাসীদের কথাবার্তা, তাদের গ্রামের মধ্যে কখন পাম্পিং স্টেশন তৈরি হবে। তাদের গ্রাম এবং অন্যান্য আশেপাশের অনেক গ্রাম পাম্পিং স্টেশন নেই, তার জন্য অন্য জায়গা থেকে তাদের এভাবে এত কড়া দামে জল কিনতে হয়। কথাগুলো শুনে কিন্তু কোনো উত্তর দিতে পারে না, মনের মধ্যে তারও কষ্ট হয়। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে ফুজিয়ান, এখানে হাজিজির বিভাগ থেকে সব মেয়েরা গেছে এবং বাকি মহিলারা সেখানে অফিসে এসে তারা তাদের পরিবার লোককে চিঠি লিখছে এবং টাকা পাঠাচ্ছে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে যে কাজের ছুটি হয়ে যাওয়ার পর
পর মেমিয়া এবং বাকি মেয়ে ফুজিয়ানের মার্কেটে বেরিয়েছে এবং সেখানে তার লাল রঙের এক ধরনের রাইস কেক বলতে থাকে যে ফুজিয়ানের স্পেশালিটি কোনো জায়গায় মেয়েরা এই জিনিসটা পাবে না, শুধুমাত্র বসন্ত ঋতুর ফেস্টিভ্যালের সময় এই জিনিসটা বানানো হতো। এখন যেহেতু ডেভেলপমেন্ট হয়েছে তাই এখন সারা বছর তারা তৈরি করতে পারে। মেয়েও এখানে দাম জিজ্ঞেস করলে সেই দোকানি বলতে থাকে 1 ইউয়ান করে, আর বাকি সকলে তাদের নিজেদের জন্য 1 ইউয়ান করে অতগুলো কেক নেয়। তখন মনে করে বলতে থাকে যে কিছু মেয়ে এখনো তাদের হোস্টেলেই আছে, তাদের জন্য কিছু এক্সট্রা দিতে বলে। মানে বলতে থাকে তারা নিশ্চয়ই নিংশিয়া থেকে এসেছে, সে জানবে না মানুষরা খুব পরিশ্রমী আর খুব ভালো মনের হয়। ছোট মেয়েদের কাজ করতে দেখে তার ভীষণ ভালো লাগছে। সে টাকা না নিয়ে এক্সট্রা কিছু দিয়ে দেয় ওনাদের হোস্টেলে থাকার মেয়েদের জন্য। এ দৃশ্যে আবার দেখানো হতে থাকে রিয়ানে তাদের কাজের জায়গায় ফিরে আসতে পারে যে তাদের জন্য চিঠি এসেছে, তাই তারা নিজেদের চিঠি বাছাবাছি করছে। উনি একটা ছেলে এসে নিয়েজুয়ান বলে একটা মেয়েকে চিঠি দিয়ে চলে যায়, বলে যে তার নামের চিঠিটা জিজ্ঞেস করতে থাকে যে কে পাঠিয়েছে। মেয়েটা বলে এর মধ্যে কোনো স্ট্যাম্পও নেই, কারণ নামও লেখা নেই, সে বুঝতে পারছে। এটা তখন তাকে টিস করে বলতে থাকে হয়তো তার কোনো লাভার বা তাকে পছন্দ হয়েছে এমন কি চিঠি পাঠিয়েছে তার কাছে, সেই চিঠিটাও দেখতে। মেয়েটা লজ্জা পেয়ে সেই চিঠিটা লোকাতে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেয়েরা তাদের ঘরে চলে এসে কুইহং বলে সেখানে একজন বড় মেয়ে আছে, বাকিদের থেকে দেখে যে কিছু মেয়েরা বসে তাদের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে শুরু করছে স্কিনরা। ওখানে কুইহংকে বলে যে সেও তো একটু অ্যাপ্লাই করতে। উত্তরে বলতে থাকে তার বয়স এত বেশি বেড়ে গেছে, ভালো ময়শ্চারাইজারও তার স্কিন রিপেয়ার করতে পারবে। একটা রিকোয়েস্টও করে যে তাদের ইউজ হয়ে গেলে বটলটা তাকে দিয়ে দিতে। এরকমই একটা দেখে নিয়ে তার মেয়ে বাড়িতে আছে সেটা পোস্টে পাঠিয়ে দেবে। এখন বড় হচ্ছে, তার প্রয়োজন আছে। সেখানে মেয়েও ঘরে চলে আসে, ওকে জিজ্ঞেস করতে থাকে যে তাদের জায়গার মতো ফুজিয়ানে তো জলের কোনো প্রবলেম নেই, সে এত তাড়াতাড়ি জামা কাপড় কেচে চলে বেশিক্ষণ ধরে একটু স্নান করতে পার, জল দিয়ে তার জামা কাপড় কাছাকাছি করতে পার। কুইহং বলে মেয়েটা সেখানে মেমিয়াওকে বলতে থাকে তারা যেই জায়গা থেকে আসছে সেখানে জলের গুরুত্ব ভালো মতো জানে। এখানে আসার পর মেয়েদের যা ব্যবহার সে দেখছে আর এখানের মেয়েদের যা ব্যবহার সে দেখতে ভাবে জল বইতে দেয় তারা যথেচ্ছভাবে ব্যবহার করে, সেগুলো তারা খেয়ালও করেন। ব্যবহারটা তার একদমই ভালো লাগে না। এই মেয়েগুলো বিছানায় বসে বসে স্কিন কেয়ারের ক্রিম অ্যাপ্লাই করছিল, বলতে থাকে যে এই ময়শ্চারাইজার ব্যবহার করার পর মনেই হয় না যে তারা হাজিজি থেকে আসছে। ওখানে কথাটা শুনে তার খারাপ লাগে। সে মেয়েদের জিজ্ঞেস করে তারা কি হাজিজি থেকে বিলং করেন। একজন মেয়ে বলতে থাকে মেমেওকে যে সে হয়তো হাজিজি থেকে আসার জন্য এখনো গর্ববোধ করে, এটা এমন কিছু বড় বিষয় না। মাও কিছু বলতে যাবে তখনই কুইহং এসে বলতে থাকে বাচ্চা মেয়েরা বড় হচ্ছে অথচ এরকম ছোটখাটো জিনিস নিয়ে রেষারেষি তর্ক করা ছাড়ছে না। এখানে কাজ করছে এই জিনিসটা মাথায় রাখা উচিত। এখানে তাদের ওয়ার্কশপের যে ডিরেক্টর আছে সে এখানে একজন খুবই টক মানুষ, মুখ দিয়ে ভালো কথা বা মিষ্টি কথা কমই বেরোয়। আগামীকাল আবার তাদের কাজে যেতে হবে, তাই কথাবার্তা বেশি না বলে তারা যেন ঘুমিয়ে পড়ে। মেয়েরা সেই বড় দিদির কথা মান্য করেই চলে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে এবাও এখনো লোডিং এর কাজই করে যাচ্ছে। এর কাজ শেষ হয়ে গেলে ড্রাইভারের কাছে গিয়ে সে বলতে থাকে একটু দেশলাই আর বিড়ি দিয়ে এখানে নিংশিয়া থেকে আসছে। আশেপাশে কিছু জায়গায় নিংশিয়ার লোকেরা কাজ করে এই বিষয়ে সে জানে। এখানে সে গাওয়াকে এখনো নিজে খুঁজে পায়নি, ব্যক্তির হেল্প চাইছে। ড্রাইভার ব্যক্তি এখানে ডেবাওকে বলতে থাকে কোনো বড় ব্যাপার। এখান থেকে খানিক দূরে একটা কয়লার মাইন আছে, কয়লার খনিতে নিংশিয়া থেকে বহু আসা বাসিন্দা কাজ করে। যদি সেখানে গিয়ে কাজ করে তাহলে সেখানে লোকেদের খুঁজে দেখতে পার। বলে যে আজকে কাজ হয়ে গেলে সে যেন দুপুরের কাজের জায়গার বাইরে অপেক্ষা করে, তাহলে ডেবাওকে সে নিজের গাড়িতে তুলে নিয়ে সেই কয়লার খনিতে নিয়ে যাবে। বলতে থাকে যে দুপুরের পর হবে, আজকে তাদের মাসের শেষের পেমেন্ট ডে। ড্রাইভার ব্যক্তি বলতে থাকে তাহলে তার কাছে আর কিছু করার নেই, যদি তার কাছে আসতে পারে তাহলে সে তাকে নিয়ে যাবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবাওকে নিয়ে ড্রাইভ কয়লার খনিতে গেছে, সেখানে তাকে কাজ পাইয়ে দেবে। ডেবাও সেই লোডিং এর জায়গা ছেড়ে দিয়ে ড্রাইভার এখানে কয়লার খনি সেই পরিচিত লোকেদের কাছে গিয়ে বলতে থাকটা বাচ্চা কম বয়সী ছেলে এনেছে, একটু রোগা পাতলা, ঠিক তো প্রচুর খাবার খেতে পারে এবং ষাঁড়ের মতো গায়ে। এদিকে আবার দেখাতে থাকে যে ডেবাওকে কয়লার খনির সেই লোকেরা তাকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ স্বরূপ ড্রাইভারকে একটা বিড়ি আর দেশলাই দিয়ে দেয়। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে যে ডেবাওকে কয়লার খনির সেই ব্যক্তি এসেছে ঘরের মধ্যে, ওকে তার থাকার জায়গা দেখিয়ে দিচ্ছে। ওখানে তার থেকে কাজের জায়গার সময়, তার কি কাজ এবং কখন শেষ হয় সেই সমস্ত বিষয়ে জানতে চায়। ব্যক্তি কোনো কিছুই তাকে সাফ করে বলে না, শুধু বলে তারা খনিতে যায় এবং সেগুলো সব উপর নিচ করে দিয়ে আসে। এদিকে আবার দেখানো হতে থাকে যে ডেবাও চিঠি লিখতে বসেছে। মেমিয়াও ওখানে লিখছে যে সে তার গ্রাম ছেড়ে বেরিয়ে আসার পর বুঝতে পারছে সে কোনোভাবেই গ্রাম ছাড়তে চায়। সে তার পুরনো কাজ ছেড়ে দিয়ে এখন কয়লার খনিতে কাজ করছে। তারপর একটা কাজ সে পাল্টাতেই থাকছে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত গাওয়াকে সে খুঁজে পায়। এখনো আশা করছে আর প্রার্থনা করছে তার ভাই গাওয়াকে সে তাড়াতাড়ি পেয়ে যায়, তারপর সে তাকে নিয়ে ফিরে যেতে পারবে, তার গ্রামে সে দেখা করতে পারবে তার মেমিয়াওয়ের সাথে। মনের মধ্যে এখনো এই আশা রেখে চলেছে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।